যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের শান্তি প্রস্তাব গ্রহণের জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই শান্তি পরিকল্পনা ইউক্রেন যুদ্ধের সমাধানের ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, নতুন প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বিষয়ে আপত্তি জানালে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন একটি 28 দফার প্রস্তাব এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, তার মতে প্রস্তাবটি গ্রহণের জন্য কিয়েভের উপযুক্ত সময় আগামী বৃহস্পতিবার। পরে শুক্রবার নিউ ইয়র্কে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময়ও ট্রাম্প সাংবাদিকদের একথা বলেন। তাকে এটি পছন্দ করতেই হবে। তিনি যদি এটি গ্রহণ না করেন তাহলে জেনে রাখা ভালো, তাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। একটা পর্যায়ে তাকে কিছু না কিছু গ্রহণ করতেই হবে। ট্রাম্প শান্তি প্রস্তাবে সম্মত হওয়ার সময় বেঁধে দেওয়ার পরই কিয়েভের নিজের কার্যালয়ের সামনে রাস্তা থেকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেন এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। হয়তো দেশটির সম্মান হারাতে হবে অথবা তাদের যুক্তরাষ্ট্রের মতো একটি গুরুত্বপূর্ণ অংশীদারকে হারাতে হবে। আমরা এখন ইতিহাসের এক কঠিন মুহূর্ত পার করছি। ইউক্রেনের ওপর চাপ এখন যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি। পরিকল্পনায় যাতে অন্তত দুটি বিষয় নিয়ে কোনো আপোষ না হয় তা নিয়ে আমি দিনরাত লড়াই চালিয়ে যাব। তা হলো ইউক্রেনের সম্মান ও স্বাধীনতা। এর আগে বৃহস্পতিবার জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে তিনি প্রস্তুত আছেন। তবে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব ইউক্রেন সংঘাত সমাধানের ভিত্তি হতে পারে উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভ যদি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তাহলে রুশ সেনাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের প্রস্তাব চূড়ান্ত সমঝোতার ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিয়েভ যদি প্রেসিডেন্ট ট্রাম্পের আনা প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে না চায় তাহলে ইউরোপের যুদ্ধবাজ দেশগুলোকে বুঝতে হবে, কুপিয়াসকে যা ঘটেছিল অন্যান্য ফ্রন্টলাইনেও একই ধরনের ঘটনা ঘটতে থাকবে। যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনের পথে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা শান্তিপূর্ণ সমঝোতা ও সমস্যা সমাধানের পক্ষে। এই প্রস্তাবের বিষয়ে খুঁটিনাটি আলোচনার দরকার আছে। আমরা এটার জন্য প্রস্তুত। পুতিন জানান, গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের আগে এই শান্তি প্রস্তাব নিয়ে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর আলোচনা হয়েছে। ওয়াশিংটনের অনুরোধে মস্কো কিছু ছাড়ও দিয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে ২৮ দফা শান্তি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। জানিয়ে ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপের আগ্রহী দেশগুলোতে চলছে আলোচনা। পরিকল্পনা অনুসারে রাশিয়া যা চায় তার অনেকটাই পেয়ে যাবে। আবার এতে এমন কিছু প্রস্তাবও আছে যা মস্কোর জন্য অস্বস্তিকর, কেননা সেগুলো মানলে রাশিয়া তার ঘোষিত যুদ্ধ লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারবে না। কি আছে সেই পরিকল্পনায় বিস্তারিত জানবো শারমিন স্বপ্নার প্রতিবেদনে। ট্রাম্প প্রশাসনের ২৮ দফা পরিকল্পনায় গত প্রায় ৪ বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে রাশিয়া এবং ইউক্রেন উভয়কে কিছু শর্ত মেনে চলার বাধ্যবাধকতা দেয়া হয়েছে। এসব শর্তের মধ্যে উল্লেখযোগ্য হল, ইউক্রেনের সার্বভৌমত্ব অবশ্যই নিশ্চিত করতে হবে এবং এ লক্ষ্যে রাশিয়া, ইউক্রেন এবং ইউরোপের মধ্যে একটি সম্পূর্ণ এবং বিস্তৃত আগ্রাসন বিরোধী চুক্তি হবে। ইউক্রেন এই শান্তি পরিকল্পনায় সম্মতি জানানোর পর ১০০ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবে। ইউক্রেনকে অবশ্যই দনেৎস্ক ও লুহানস্ক থেকে নিজেদের সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নিতে হবে এবং এই দুই প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে হবে। এছাড়া ক্রিমিয়া, লুহানস্ক এবং দনেৎস্ককে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। ফলে কোনো কারণে ইউক্রেন যদি এই ৩ অঞ্চলকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি নাও দেয়, তাহলেও এগুলো নিজেদের বলে দাবি করতে পারবে না। ইউক্রেনের সেনাবাহিনীর সদস্য সংখ্যা কোনোভাবেই ৬ লাখের বেশি হতে পারবে না। সেই সঙ্গে চুক্তিতে বলা হয়েছে, কখনো পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দেওয়া হবে না কিয়েভকে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদ কখনো পাবে না ইউক্রেন। ন্যাটো কখনো দেশটির ভূখণ্ড বা জলসীমায় কোনো ঘাঁটি গড়তে পারবে না। রাশিয়া এবং ইউক্রেন উভয়ের শান্তি পরিকল্পনায় সম্মতি জানালে পুতিন এবং অন্যান্য যেসব রুশ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব, সেগুলো শিথিল করা হবে। তবে রাশিয়া যদি শর্ত ভেঙে ফের ইউক্রেনে আগ্রাসন চালায়, তাহলে ফের কার্যকর করা হবে সেই নিষেধাজ্ঞাগুলো।
রাশিয়াকে আবারও শিল্পোন্নত ও প্রভাবশালী দেশের জোট G7-এ অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুতিন এবং অন্যান্য রুশ কর্মকর্তাদের উপর যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার যে পরিমাণ অর্থ ফ্রিজড অবস্থায় আছে সেখান থেকে $1000 কোটি ব্যয় করা হবে ইউক্রেনের অবকাঠামোগত পুনর্গঠন ও উন্নয়নের কাজে। বাকি $1000 কোটি ইউক্রেনের শিল্প খাতে বিনিয়োগ করা হবে। এই বিনিয়োগের ফলে যে মুনাফা আসবে তার অর্ধেক পাবে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেনের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ইউরোপকে আরও $1000 কোটি বিনিয়োগ করার আহ্বানও জানানো হয়েছে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায়। ঝাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর ইউক্রেনের একক মালিকানায় থাকবে না। এই বিদ্যুৎ কেন্দ্রের 50% মালিকানা থাকবে রাশিয়ার কাছে, ফলে উৎপাদিত বিদ্যুতের 50%-এর মালিক হবে রাশিয়া। এছাড়া রুশ সংবাদ মাধ্যমের ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নিতে হবে ইউক্রেনকে। সেই সঙ্গে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্কৃতি কেন্দ্রগুলোতে রাশিয়ার ভাষা, সাহিত্য, চলচ্চিত্র পড়ানো হবে। অন্যদিকে সমরাস্ত্র নির্মাণে ইউক্রেনের কোনো বাধা নেই, তবে কিয়েভ যদি কখনো মস্কো বা রাশিয়ার গভীরে হামলা চালায় সেক্ষেত্রে যুদ্ধবিরতি বাতিল বলে গণ্য হবে। শারমিন স্বপ্না, ৭১। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আরও কয়েকটি বসতি দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানায় ডোনেৎস্কের 4টি বসতি এখন তাদের নিয়ন্ত্রণে। অবশ্য তাদের দাবির বিষয়ে কিয়েভের দিক থেকে কোনো মন্তব্য করা হয়নি। রুশ বাহিনীর পশ্চিমমুখী অগ্রযাত্রার অন্যতম লক্ষ্য হচ্ছে ডোনেৎস্ক। তাদের দাবি অনুযায়ী দখল করা 4 বসতির মধ্যে গুরুত্বপূর্ণ শহর ইয়াম্পিলও রয়েছে। অবশ্য ইউক্রেন বৃহস্পতিবার জানিয়েছিল রুশ বাহিনীর অনুপ্রবেশ চেষ্টা সত্ত্বেও ইয়াম্পিল এখনও তাদের নিয়ন্ত্রণে আছে। রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ বৃহস্পতিবার বলেছেন তাদের বাহিনী ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত কুপিয়ানস্ক শহরটি দখল করেছে, যদিও ইউক্রেন তা অস্বীকার করেছে। শুক্রবার কিয়েভ জানিয়েছে রুশ বাহিনী কুপিয়ানস্কে 6 বার আক্রমণ চালিয়েছে, তবে শহরটি দখল বিষয়ে কিছু বলেনি। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সাথে বৈঠকে দারুণ ও খুব ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের ওভাল অফিসে বৈঠক করেন মামদানি ও ট্রাম্প। এই সময় ট্রাম্প মামদানিকে অভিনন্দন জানান। নিউ ইয়র্কে জন্ম নেওয়া ট্রাম্প তীব্র রাজনৈতিক মতভেদের পরও উভয়ের অভিন্ন অগ্রাধিকারের কথা তুলে ধরেন। তিনি বলেন কয়েকটি বিষয়ে তাদের দৃঢ় মিল রয়েছে আর সেই বিষয়ে তারা কথা বলছেন। ট্রাম্প আসন্ন মেয়রের প্রতি সদিচ্ছার ইঙ্গিত দেন। ট্রাম্প বলেন নিউ ইয়র্কবাসী সত্যি দারুণ এক মেয়র পাবেন। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি চলতি মাসের শুরুতে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। এর আগে নির্বাচনী প্রচারণায় সময়ে ট্রাম্প ও মামদানি দুজনই একে অপরকে কটাক্ষ করেছিলেন। জর্জিয়া থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য মার্জরি টেইলর গ্রিন জানিয়েছেন আগামী জানুয়ারিতেই প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করবেন তিনি। ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিবাদের কয়েকদিন পর এই ঘোষণা দিলেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় তিনি জানান 5 জানুয়ারিতেই তিনি কংগ্রেস ছাড়ছেন। বিভিন্ন বিষয় নিয়ে ষড়যন্ত্রমূলক তথ্য প্রচার ও ট্রাম্পকে অন্ধ্র সমর্থন দিয়েই মূলধারার রাজনীতিতে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন গ্রিন, যদিও সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি। এর মধ্যে জেফ্রি এপস্টাইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে দুজনের মধ্যে বিবাদ প্রকাশ্যে চলে আসে। পদত্যাগের ঘোষণা দেওয়া ভিডিও বার্তায় গ্রিন তার অর্জনগুলোর তালিকা দেন এবং ট্রাম্পের সমালোচনা করেন। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও শান্তিতে নোবেল জয়ী মারিয়া করিনা মাচাদো নরওয়েতে নোবেল পুরস্কার গ্রহণ করতে দেশ ছাড়লে তাকে পলাতক হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব। বৃহস্পতিবার এএফপিকে সাব বলেন মাচাদোর বিরুদ্ধে ষড়যন্ত্র, ঘৃণা উস্কে দেয়া এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত কর্মকাণ্ডের তদন্ত চলছে। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের প্রতি তার সমর্থনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে মাচাদো নোবেল পাওয়ার পর নরওয়েতে দূতাবাস বন্ধ করে দেয় মাদুরো সরকার। এবার অ্যাটর্নি জেনারেলের দাবি, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার তদন্ত চলমান থাকায় দেশ ত্যাগ করলে তাকে পলাতক গণ্য করা হবে। এদিকে বর্তমানে দেশে আত্মগোপনে থাকা মাচাদো জানিয়েছেন আগামী 10 ডিসেম্বর অসলোতে নোবেল শান্তি পুরস্কার নিতে যেতে চান তিনি। এবছর নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় মাচাদোকে। গত অক্টোবর মাসে এই পুরস্কার ঘোষণা করা হয়। ব্রাজিলের বেলেমে COP30 জলবায়ু সম্মেলনের শেষ দিনে উত্তপ্ত হয়ে ওঠে আলোচনা। এবছরের শীর্ষ সম্মেলনের লক্ষ্য ছিল পূর্ববর্তী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা। তাই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করেন আলোচকরা। কিন্তু দাতা দেশগুলোর রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোর বেশিরভাগই বাস্তবায়িত হয়নি। তাই এবারও অনেক ইস্যুরই কোনো সুরাহা হলো না। বেলেমে প্রায় 200টি দেশ আগের জলবায়ু প্রতিশ্রুতিগুলোকে কার্যকর করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। বিশেষত প্রতিনিধিরা জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার জন্য একটি রোড ম্যাপ খুঁজেছেন। অন্তত 80টি দেশ একটি স্পষ্ট পরিকল্পনা সমর্থন করেছে। আলোচনায় বার্ষিক অভিযোজন অর্থ 3 গুণ করে 120 বিলিয়ন করা এবং ইইউ কার্বন সীমান্ত শুল্ক নিয়ে বিরোধের উপরও আলোকপাত করা হয়েছে। বৃহস্পতিবার ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জলবায়ু শীর্ষ সম্মেলনে আগুন লাগার পর আলোচনা স্থগিত করা হয়। শুক্রবার শেষ হয় এই শীর্ষ সম্মেলন। নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে 227 জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে বন্দুকধারীরা। শুক্রবার এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় বড় অপহরণ। খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার এক মুখপাত্র জানান, নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত 215 শিক্ষার্থী ছাত্রী এছাড়া আরও 12 জন শিক্ষককে তুলে নিয়ে গেছে হামলাকারীরা। এর আগে গত সোমবার উত্তর পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে 25 জন ছাত্রীকে অপহরণ করে বন্দুকধারীরা। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় কমপক্ষে 67 জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্দো পিয়ার্স জানান, সবশেষ বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলায় নিজ বাড়িতে এক মেয়ে শিশু নিহত হয়। ইউনিসেফের মতে 2023 সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি সহিংসতায় গাজায় 64,000-এর বেশি শিশু নিহত হয়েছে। এদিকে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, যুদ্ধের কারণে 2024 সাল পর্যন্ত প্রতি মাসে গড়ে 475 জন শিশু আজীবনের জন্য পঙ্গু হয়েছে। চলতি সপ্তাহে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে গাজায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। কিন্তু হামাস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এসব হামলায় 32 জন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়টি প্রমাণ করে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে চায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী হামাসের 5 যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। শুক্রবার এই হামলা চালায় তারা। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও রাফাতে হামাসের প্রায় 200 যোদ্ধা আটকা পড়েন। তারা সুড়ঙ্গের ভেতরে অবস্থান নিয়ে আছেন। যে যোদ্ধাদের IPF হত্যা করেছে তারা সুড়ঙ্গ থেকে বের হয়ে এসেছিলেন। IDF এর নাহাল ব্রিগেড এই হামলা চালায়। তারা দাবি করেছে, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এমনভাবে এগিয়ে আসছিল যা ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠেছিল। এ কারণে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতির পরও রাফার প্রায় পুরো অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইসরায়েল। এ কারণে যুদ্ধবিরতির পর হামাসের যোদ্ধারা সেখানে আটকে যান। তাদের জীবিত বের করে গাজার অভ্যন্তরে বা অন্য কোনো দেশে পাঠানোর ব্যাপারে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর আলোচনা চলছে। পাকিস্তানে গ্লু তৈরির একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণে 16 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 7 জন। বিস্ফোরণের পর ফ্যাক্টরিতে ধসের ঘটনা ঘটে। এছাড়া আশপাশের বাড়িতে আগুন লেগে অনেক হতাহত হন। শুক্রবার ভোর 5টার দিকে পাঞ্জাব প্রদেশের লাহোরের ফয়সালাবাদের ওই গ্লু তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে। ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ফ্যাক্টরির রাসায়নিকের গুদামে গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর ফ্যাক্টরির ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পরপর মালিক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিস্ফোরণের শক্তি এতই বেশি ছিল যে এটির প্রভাবে ফ্যাক্টরি সহ আশপাশের কয়েকটি বাড়ির ছাদ উড়ে যায়। এর মধ্যে 3টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আশপাশের বাড়ির বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে 6 জনের শিশু। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ার শোতে কসরত দেখানোর সময় ভারতের একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। দেশটির বিমান বাহিনী আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর 2:10 দুবাই এয়ার শোতে কসরত দেখানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এ ঘটনায় পাইলট গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। বিধ্বস্তের কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানায় তারা। এর আগে 2024 সালের মার্চ মাসে রাজস্থানের জয়সলমেরে একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল। সে সময় পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।